সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির দশম অধ্যায়ের খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু সম্পর্কে। তো এই চ্যাপ্টারের আজকের ক্লাসটি হচ্ছে চতুর্থ ক্লাস, পর্ব 4। গত ক্লাসের মধ্যে আমরা শিখেছি কিভাবে ধাতব অক্সাইড থেকে ধাতুকে মুক্ত করা হয়, তার যে পদ্ধতিগুলো আছে সেই সম্পর্কে আমরা জেনেছি। তো ওই জায়গার মধ্যে বলা ছিল যে ধাতুর সক্রিয়তা সিরিজের মধ্যে যে ধাতুগুলো অধিক সক্রিয় সেই ধাতুগুলোকে মুক্ত ধাতুতে পাওয়ার জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তাদেরকে মুক্ত করতে পারি। আর যে ধাতুগুলো সক্রিয়তার সিরিজের মধ্যে মধ্যম সক্রিয় ধাতু হচ্ছে জিঙ্ক, আয়রন এবং লেড। এই ধাতুগুলোকে আমরা কার্বন বিজারণ পদ্ধতির মাধ্যমে মুক্ত ধাতুতে পরিণত করতে পারি। তো কার্বন বিজারণ পদ্ধতিটি কি সেই সম্পর্কে গত ক্লাসে একটু কথা বলেছিলাম। আজকে আসলে তাদের আমরা আরও ডিটেলস জানব। তো ওইখানে আমরা দেখেছি কিভাবে লেড সালফাইড বা লেড অক্সাইড যেই যৌগটি ধাতব অক্সাইড, সেখান থেকে আমরা কার্বন দিয়ে দিলে কিভাবে সেটা মুক্ত হয়। আজকে জিঙ্ক এবং আয়রন তাদেরকে কিভাবে মুক্ত ধাতুতে পরিণত করব সেই সম্পর্কে আমরা চিত্রসহ ডিটেলস জানব। ক্লিয়ার? তো আয়রনকে নিষ্কাশন করা হয় বাত্তা চুল্লির সাহায্যে। তো বাত্তা চুল্লিটি কি সেটা আমরা দেখি, আগে চিত্রটি আঁকি, তারপরে চুল্লির মধ্যে কি কি রাসায়নিক বিক্রিয়া হয় সেই বিক্রিয়াগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রায় আসে যে লোহা নিষ্কাশনের ক্ষেত্রে বাত্তা চুল্লিতে যে রাসায়নিক বিক্রিয়াগুলো সংঘটিত হয় তাদেরকে লিখো, তাদের বিক্রিয়াগুলো লিখো, অথবা বাত্তা চুল্লির চিত্রসহ ব্যাখ্যা করো এর মধ্যে কি ঘটে। তো এটা আমরা তাহলে বাত্তা চুল্লির সাহায্যে লোহা নিষ্কাশন করব। এটা লোহা মানেই হচ্ছে আয়রন। তো আয়রন নিষ্কাশন বাত্তা চুল্লি। তো বাত্তা চুল্লির আমরা যদি চিত্রটা দেখি, এটা অনেকটা এই টাইপের একটি চুলা। এর মধ্যে এইখানে একটা ত্রিকোণাকার অংশ থাকে, আর এই পাশে এবং এই পাশে বাতাস দেওয়ার জন্য ব্যবস্থা থাকে। এই বাতাস যার মাধ্যমে দেওয়া হয় এদেরকে বলা হয় টুইয়ার। এগুলো দিয়ে বাতাস প্রবেশ করানো হয়, এখানেও বাতাস দেওয়া হয়, আর সেই বাতাসটা অবশ্যই গরম বাতাস এর মধ্যে প্রবেশ করানো হয়। তো মূলত গরম বাতাস এই চুলার মধ্যে দেওয়া হয় বলেই তার নাম হচ্ছে বাত্তা চুল্লি। বাত্তা মানে বাতাসের সাথে নামটা রিলেটেড, ঠিক আছে? তো এটা চুল্লি মানে চুলা হচ্ছে যেখানে কোনো কিছুকে হিট দেওয়া হয়, গরম করা হয়, রান্না করা হয়, এটাই চুলা। তো চুলার এই অবস্থা কেন, এটা অনেক সময় মনে আমাদের প্রশ্ন আসতে পারে। এটার আসলে এই চুলাটা হচ্ছে একটা বিশেষ টাইপের চুলা, কারণ সব চুলা আবার একই টাইপের হয় না। যেমন আমরা যে রান্না করি ওই চুলার ডিজাইনটা একরকম, আবার যেখানে ইট পোড়ানো হয়, হ্যাঁ, ওই চুলার ডিজাইন ইটকে পোড়ানোর উপযোগী করে সেটাকে একটু অন্যরকম ডিজাইন করা হয়। আবার তোমরা জানো বেকারির মধ্যে যে বিভিন্ন কিছু ড্রাই করা হয়, শুকানো হয় বা বার্ন করা হয়, সেইখানে ওইটার ডিজাইন আবার অন্যরকম। তো এখানে লোহাকে নিষ্কাশন যেহেতু করা হবে এই চুল্লির মাধ্যমে, তাহলে ওইটার উপযোগী করে একটা এক্সেপশনাল ডিজাইন করা হয়েছে। তো এই চুল্লিটাকে তৈরি করা হয়, এটার ভিতরের ওয়ালে ইট থাকে, যেহেতু চুলাটা অনেক বড় হয়, লোহা নিষ্কাশনের বিষয় থাকে।
তো ওই ইটগুলো আবার অগ্নিসহ মানে আগুন সহ্য করতে পারে সেই ইট। অগ্নিসহ কথার অর্থ হচ্ছে যে আগুনকে সহ্য করতে পারে, ওই টাইপের ভিতরে ইট থাকে। আর দুই পাশে তো বললাম টুয়ের থাকে, যাদের সাহায্যে গরম বাতাস দেওয়া হয়। তাহলে গরম বাতাস কেন? কারণ নর্মাল যে আমরা বাতাস দেখি, এই বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে। তো জলীয় বাষ্প যদি এখানে দেওয়া হয় তাহলে জলীয় বাষ্প সেখানে আরেকটা ঝামেলার সৃষ্টি করবে, লোহার সাথে বিক্রিয়া হবে। সেখানে আমরা যেহেতু মুক্ত ধাতু পেতে চাইতেছি, লোহার মধ্যে যত অপদ্রব্য আছে সেগুলোকে দূর করে আমরা লোহাটাকে মুক্ত অবস্থায় পেতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অন্য কোনো পদার্থ যেটা আমাদের নতুন করে একটা ঝামেলা তৈরি করতে পারে, বিক্রিয়া তৈরি করতে পারে, এগুলো থেকে আমরা দূরে থাকব। তাহলে বাতাস প্রয়োজন, কারণ চুলা, যে কোনো চুলা জ্বালানোর জন্য অক্সিজেন প্রয়োজন হয়। তো অক্সিজেন মানেই তো বাতাস, তাহলে এই বাতাস যে দেওয়া হবে, বাতাসের প্রয়োজন, আবার গরম করাও সেটার প্রয়োজন, এর জন্য এখানে দেওয়া হয় গরম বাতাস। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তারপরে এর মধ্যে এই চুলাটার উপর দিয়ে দেওয়া হয় লোহার আকরিক। লোহার আকরিকগুলোকে এখান থেকে দেওয়া হয়। তো লোহার আকরিকের আমরা সংকেত জানি Fe3O4, ম্যাগনেটাইট। আরও বিভিন্ন টাইপের আকরিক আছে, তো আমরা এখানে ম্যাগনেটাইট নিয়ে কাজ করব। আর এটার সাথে দেওয়া হয় কোক মানে কার্বন, আরও সাথে দেওয়া হয় ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুনাপাথর। এই প্রত্যেকটি পদার্থের মিশ্রিত করার অবশ্যই উদ্দেশ্য আছে এবং কাজ আছে, এগুলো আমরাই এখন দেখব যে কেন কোন পদার্থটাকে মিশানো হয়, দেওয়া হয়। তো যখন আমরা এখান দিয়ে এই মিশ্রণটা ম্যাগনেটাইট, কোকের গুঁড়া এবং ক্যালসিয়াম কার্বনেট সবগুলোকে ব্লেন্ড করে পাউডারের মতো করে এখান থেকে আমরা ছেড়ে দিব, তখন এইগুলো একেবারে মানে নিচে যাতে ধাপ করে যাতে নিচে না পড়ে যায়, এখানে কিছু সেলফের মতো থাকে, তাকের মতো থাকে, যে যাতে এই পদার্থগুলো হিট পায়, হিট পেয়ে এই ধাপ থেকে এই ধাপে, এই ধাপ থেকে এই ধাপে, এইভাবে পর্যায়ক্রমে তাপ পেতে পেতে ওই কার্যক্রমগুলো, রাসায়নিক বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে সব শেষে গিয়ে নিচে জমা হয়। ঠিক আছে? তাহলে এই চুলাটার মধ্যে ভিতরে যে পদার্থগুলো উপর থেকে দিচ্ছি, এই তিনটি পদার্থের মিশ্রণ, আর এখান দিয়ে দুই পাশ দিয়ে দিচ্ছি গরম বাতাস, দ্যাট মিন্স অক্সিজেন। তো অক্সিজেন আর এই মিশ্রণ, এগুলো নিয়ে ভিতরে কিছু রাসায়নিক বিক্রিয়া হয়। ওই বিক্রিয়াগুলো প্রায় পরীক্ষার মধ্যে আসে, যে এর মধ্যে কি কি রাসায়নিক বিক্রিয়া ঘটে সেগুলো দেখাও। তাহলে আমরা এই রাসায়নিক বিক্রিয়াগুলো দেখব যে কি কি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এখানে। ঠিক আছে? তাইলে বিক্রিয়াগুলো আমরা যদি দেখি, বাত্যাচুল্লিতে সংগঠিত রাসায়নিক বিক্রিয়া। তো বাত্যাচুল্লিতে সংগঠিত বিক্রিয়াগুলো, অনেকগুলো বিক্রিয়া হয়। প্রথম যে বিক্রিয়াটা হয় সেটা হচ্ছে কার্বন এবং অক্সিজেনের মধ্যে, অর্থাৎ উপর থেকে যে আমরা কোক দিচ্ছি, কোক মানে কার্বনের গুঁড়া আর কি, কয়লার গুঁড়া, আর এখান থেকে দিচ্ছি গরম বাতাস, গরম বাতাস মানে অক্সিজেন। তাহলে কার্বন এবং অক্সিজেন এই চুলার ভিতরে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড হয় এবং প্রচুর তাপ শক্তি তৈরি করে। এই তাপ শক্তিটাই আসলে লোহার আকরিক যে আছে, ওই আকরিকটাকে বিক্রিয়া করতে, গলাতে সেটা সহায়তা করে। তাহলে এই কার্বন আর অক্সিজেন প্রথমে মিলে তৈরি করলো কার্বন ডাই অক্সাইড। নেক্সট ধাপে এই কার্বন ডাই অক্সাইড
অতিরিক্ত আরও কোকের সাথে আরও কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোঅক্সাইড তৈরি করে। এই উৎপন্ন কার্বন মনোঅক্সাইড এখান থেকে যে আমরা লোহার আকরিক দিচ্ছি, ওই লোহার আকরিকের সাথে এই কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেটাইট অর্থাৎ Fe3O4 কার্বন মনোঅক্সাইড বিক্রিয়া করে লোহা Fe এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। এগুলোকে আমরা সমতা করলে তখন এদিকে 4 হবে, এইখানে 4, এইখানে 3, এরকম সমতা যদি আমরা দেখাইতে চাই তাহলে Fe3O4 কার্বন মনোঅক্সাইড এখানে বিক্রিয়া করে Fe প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করে Fe3, 3 পরমাণু আয়রন, আর এখানে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, এখানেও 4টা অণু হবে। তাহলে উদ্দেশ্য ছিল আমাদের এই যে আয়রন লোহা তৈরি করা, লোহাকে মুক্ত করা। তাহলে লোহা এখানে এই চুলার ভিতরে বিক্রিয়া করে মুক্ত হয়ে গেল। সেই মুক্ত লোহা যেহেতু ভারী একটি পদার্থ, এটা তার উপরে আটকায় থাকবে না, যেহেতু নিচে পড়ার সুযোগ আছে, তাহলে ধাপে ধাপে এটা নিচে পড়তে পড়তে চুলার একেবারে নিচে গিয়ে জমা হবে। এই যে লোহা, এটা অবশ্যই এখানে গলিত অবস্থায় থাকে, গলিত। তাহলে এই এখান থেকে আবার একটি নির্গমন নল থাকে, ওই নির্গমন নল দিয়ে গলিত লোহা বের হয়ে যায়। গলিত লোহা এই নির্গমন নল দিয়ে বের হয়, ওটাকে নিয়ে পরবর্তীতে আমরা অনেক কাজে লাগাইতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে চুলার মধ্যে এই বিক্রিয়াগুলো ঘটলো, এখনও পুরোপুরি কমপ্লিট না, আরও কিছু বিষয় আছে সেইখানে। লোহার এই চুলার মধ্যে, বাত্তা চুল্লির মধ্যে, এবং এই কিছু অপদ্রব্য থাকে, খনিজ মল থাকে। এই খনিজ মলগুলো কিভাবে দূর করতে হয় সেটাকে নিয়ে আমার কথা আছে। তো যদিও লোহা একটি পদার্থ, তার মধ্যে সিলিকা নামক কিছু অপদ্রব্য থাকে আগে থেকেই, যে আমরা যখন এটাকে যুক্ত করব, ওই যুক্ত করার সময় কিছু সিলিকা এর মধ্যে যুক্ত থাকে। তো ক্যালসিয়াম কার্বনেট আমরা যে দিয়ে দিলাম CaCO3, এই ক্যালসিয়াম কার্বনেট যে আমরা দিলাম, এই ক্যালসিয়াম কার্বনেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই অপদ্রব্য, লোহার সাথে যে অপদ্রব্য যুক্ত আছে সেই অপদ্রব্যটাকে দূর করা হচ্ছে উদ্দেশ্যে এই ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেট অতিরিক্ত তাপের কারণে, এই চুলার ভিতরে যে তাপ আছে, তাপের কারণে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড হয় আর কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। এই উৎপন্ন যে ক্যালসিয়াম অক্সাইড আছে, এটা লোহার মধ্যে যে অপদ্রব্য হিসাবে থাকে বা খনিজ মল হিসাবে থাকে সিলিকা SiO2, এটা আমরা উপর থেকে যখন দিলাম, ওইটার সাথে আমাদের অজান্তেই অপ্রত্যাশিতভাবেই কিছু সিলিকা থাকে। ওই সিলিকাটাকে দূর করার জন্য আমরা ক্যালসিয়াম কার্বনেট দিই, ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড হয়, ওই ক্যালসিয়াম অক্সাইডটা সিলিকার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সিলিকেট তৈরি করে। তাহলে এই যে লোহার খনিজ মল যেটা আছে, এটাকে দূর করার জন্য আমরা যা যুক্ত করলাম এটাই হচ্ছে বিগালক। তাহলে ক্যালসিয়াম অক্সাইড বিগালক হিসাবে এখানে সিলিকাকে দূর করে ক্যালসিয়াম সিলিকেটে পরিণত হয়ে যায়। এই 5টি বিক্রিয়া হচ্ছে এই চুলার মধ্যে মূলত প্রধানত সংঘটিত হয়। তো ক্যালসিয়াম সিলিকেট যখন হয়ে গেল,
এটাকে ধাতু মল বলা হয়। তো এই ধাতু মলটাও এখানে নিচে আইসা জমা হয়। তো নিচে বলতে এটা আবার লোহা থেকে হালকা। তো লোহা থেকে হালকা হওয়ার কারণে তার অবস্থানটা থাকে লোহা, গলিত লোহা যেখানে থাকে ওই চেম্বারের মধ্যে আইসা জমা হয়, ওই প্রকোষ্ঠে নিচের জায়গাটাতেই আইসা জমা হয়। কিন্তু নিচে থাকে গলিত লোহা, আর গলিত লোহার উপরে একটা আবরণ হিসেবে থাকে ক্যালসিয়াম সিলিকেট, যেটা ধাতুমল। এই ধাতুমলটাকে এখান থেকে আবার নির্গমন করা হয়, এটাকে আবার নির্গমন করার ব্যবস্থা থাকে। ক্লিয়ার? তো এই হচ্ছে বাত্তাচুল্লিতে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া এবং লোহাকে কিভাবে আমরা নিষ্কাশন করি তার বিষয়, চিত্রসহ ব্যাখ্যা। পরীক্ষা যদি আসে তাহলে এই চিত্র এবং এই বর্ণনাগুলো, বিক্রিয়াগুলো, এগুলো তোমাদেরকে সুন্দর করে পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানব জিঙ্ক, সেটাও মধ্যম সক্রিয় ধাতু, তাকেও কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। তাহলে এই রিটোর্ডের মধ্যে কিভাবে জিঙ্ককে আমরা নিষ্কাশন করব। তো কার্বন নিষ্কাশন সেটা নিয়ে গত ক্লাসেও একটু কথা বলেছি, যে এই জায়গায় কার্বন দিয়ে কার্বন বিজারণ, কার্বন দিয়ে আমরা এই ধাতুর অক্সিজেনটাকে দূর করি। তো দূর করি বলেই সেটা হচ্ছে বিজারণ করা, অক্সিজেন কারো থেকে দূর হয়ে যাওয়া। তাহলে এইভাবে আমরা কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে লোহাটাকে মুক্ত ধাতুতে পরিণত করতে পারি। আচ্ছা, তো এখন রিটর্টের যে বিষয় সেটা আমরা দেখি কি হয় এর মধ্যে। জিঙ্ক নিষ্কাশন যদি আমরা করতে চাই তো ওইটাকেও আরেকটা আলাদা ডিজাইনের চুলা লাগবে, আমরা ব্যবহার করব জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে। জিঙ্ক নিষ্কাশন, তো জিঙ্ক নিষ্কাশন করার জন্য এটা, এই চুলাটা হচ্ছে এরকম একটি আয়তকার চুলার কথা যদি আমরা চিন্তা করি, এর মধ্যে এরকম জায়গা আছে, এটার ভিতরে আবার আরেকটি আয়তকার চেম্বার আছে। এই পাশেও সেম অবস্থা। এখানে এগুলোর সাথে আবার প্রলং যুক্ত করা থাকে। এটাকে এদিকে টানা দেওয়া হয়, এখানেও প্রলং যুক্ত থাকে। এই হচ্ছে জিঙ্ক নিষ্কাশনের জন্য রিটর্ডের ডিজাইন। তাহলে এই যে ভিতরের অংশটা তার নাম হচ্ছে রিটর্ড। ভিতরের যে আয়তকার অংশটুকু, এই রিটর্ড এর ভিতরে যে পদার্থগুলো দেওয়া হয়, এখানে জিঙ্কের যে আকরিক আছে, আকরিক থেকে আমরা যে তৃতীয় ধাপে পেলাম ধাতব অক্সাইড,
তাহলে জিঙ্ক অক্সাইড ওই তৃতীয় ধাপ থেকে পাওয়া জিঙ্ক অক্সাইডকে এর মধ্যে দিব আর সাথে দিব কার্বন, যেহেতু কার্বন বিজারণ পদ্ধতি, তাহলে অবশ্যই ওই ধাতব অক্সাইডের সাথে কার্বনকে দিতে হবে, কার্বন যুক্ত করতে হবে, কার্বনের সাহায্যে এখানে বিক্রিয়াটা হবে, বিজারণ বিক্রিয়াটা হবে। তো দেওয়া হলো। এই অবস্থায় যদি আমরা তাপ দিই, নিচে দিয়া হিট দিতে থাকি, এখানে অনেক বেশি তাপ, জাস্ট আমরা এখানে সিম্বলটা দেখাইলাম, তাপ দিলে এই তাপের কারণে রিটর্ডের মধ্যে যে জিঙ্ক অক্সাইড আছে, এই জিঙ্ক অক্সাইড ভেঙে মানে বিক্রিয়া করে সেটা পরিণত হয়ে যায় যেমন জিঙ্ক অক্সাইড, এটা ভেঙে জিঙ্ক +2 এবং অক্সিজেন মাইনাস এভাবে আয়নিত হয়ে যায়। পরবর্তীতে যে কার্বন আছে ওই কার্বন এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বন মনোঅক্সাইড, আর অক্সিজেনের যে অতিরিক্ত দুইটি ইলেকট্রন আছে সেই দুইটি ইলেকট্রন ছেড়ে দিবে, 2 ইলেকট্রন। এই দুইটি ইলেকট্রনকে জিঙ্ক আয়ন Zn+2 যেটা আছে সে ওই দুইটি ইলেকট্রনকে গ্রহণ করবে, দুইটি ইলেকট্রনকে গ্রহণ করে জিঙ্ক পরমাণুতে পরিণত হয়ে যাবে। তাহলে এই জিঙ্ক পরমাণুটা আসলে আমাদের প্রয়োজন, মানে মুক্ত ধাতু যেটা হয়ে গেল। তাহলে তাদেরকে যদি আমরা যোগ করি, এই পাশের দুইটা ইলেকট্রন এই পাশের দুইটা ইলেকট্রনের সাথে কাটা, এখানে অক্সিজেন আয়ন ওই অক্সিজেন আয়নের সাথে কাটা, কার্বন ওই পাশের এর কার্বন মনোঅক্সাইড তৈরি করলো, জিঙ্ক আয়ন কাটা, তাহলে এদেরকে যোগ করলে মূলত বিক্রিয়াটা হয় ফাইনালি এরকম যে জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে বিক্রিয়া করে তৈরি করে জিঙ্ক আর কার্বন মনোঅক্সাইড। মূলত এটা হচ্ছে মেন বিক্রিয়াটা, যে এই রিটর্ডের মধ্যে আমরা জিঙ্ক অক্সাইড দিলাম আর কার্বন দিলাম, তাহলে জিঙ্ক অক্সাইড আর কার্বন তাপের কারণে এই জিঙ্ক অক্সাইড আর কার্বন বিক্রিয়া করে জিঙ্ক তৈরি করবে আর কার্বন মনোঅক্সাইড তৈরি করবে। কিভাবে তৈরি করবে সেই বিক্রিয়াগুলোর কৌশল হচ্ছে এটা। তো যদি তোমার পরীক্ষার মধ্যে কিভাবে আসে সেই অনুসারে তুমি অ্যান্সার দেবা। যদি কম মার্কসের আসে তাহলে শুধু কার্বন বিজারণ যে পদ্ধতিটা আছে শুধু এইটাই দিয়ে দিবা, যে কার্বনের মাধ্যমে কার্বনের সাহায্যে জিঙ্ক অক্সাইডকে বিজারিত করা, তাহলে এই বিক্রিয়াটা রিটর্ডের মধ্যে মেনলি এই বিক্রিয়াটা হয়। তাহলে কীভাবে হয় তার ডিটেলস যদি পরীক্ষায় জানতে চায় আসে, তাহলে তুমি এখান থেকে এই সম্পূর্ণ বিক্রিয়াগুলোর কৌশলটা ভেঙে ভেঙে দেখাই দিবা। ক্লিয়ার? আচ্ছা, এবার চুলার ডিজাইনটা মানে এরকম কেন, বা এইটার দিয়ে আসলে কি কি আর কাজ হয় সেই বিষয়টা আমরা একটু কথা বলি, ডিটেলস জেনে নেই। যখন হিট পেল তাহলে বিক্রিয়া হয়ে গেল, বিক্রিয়া এবার প্রোডাক্ট হিসাবে আছে কে, জিঙ্ক আর কার্বন মনোঅক্সাইড। তাহলে জিঙ্ক আর কার্বন মনোঅক্সাইড যে আছে তাদের এখন রিটার্ডের মধ্যে তারা আর থাকবে না, তারা এখন বের হওয়ার একটা রাস্তা খুঁজবে। তো বের হওয়ার রাস্তা হচ্ছে এই যে নির্গমন নল তো আছে, এই নির্গমন নল দিয়ে জিঙ্ক এবং কার্বন মনোঅক্সাইড বের হইতে থাকবে। তো বের হবে যে এখানে একটা বিষয় আছে, এত বেশি তাপ দেওয়া আছে, জিঙ্ক একেবারে কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় অবস্থা মানে বাষ্পীয় অবস্থার মতো অবস্থায় আছে জিঙ্ক। আর কার্বন মনোঅক্সাইড তো নর্মালি আমরা জানি গ্যাসীয় অবস্থায় থাকে। তাহলে এখান থেকে সহজেই নির্গমন নল দিয়ে জিঙ্ক এবং কার্বন মনোঅক্সাইড উভয়ই বের হচ্ছে। বের হওয়ার সময় যদি জিঙ্কটা গ্যাসীয় অবস্থায় বের হয় রিটর্ড থেকে, রিটর্ডের মধ্যে গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু সে যদি গ্যাসীয় অবস্থায় এখান থেকে বের হয় তাহলে তাকে সংগ্রহ করা
ধরে রাখা কঠিন কাজ হয়ে যাবে, কারণ এটা বাতাসে উড়ে যাবে। গ্যাসীয় অবস্থা কোনো কিছুকে কালেক্ট করা একটু ডিফিকাল্ট। এই জন্য এই নির্গমন নল যেটা, এই নির্গমন নলের মধ্যে ঠান্ডা কিছুকে পেঁচানো হয়, লাগানো হয়, যাতে এই নির্গমন নলটা একটা শীতক হিসাবে কাজ করে। শীতক হচ্ছে কন্ডেন্সার আর কি, যে কোনো কিছুকে গ্যাসীয় অবস্থাকে শীতলের মাধ্যমে জমিয়ে সেটাকে তরলে পরিণত করে দেয়, ওইটাই হচ্ছে শীতক। তো এখানে এই যে নির্গমন নলটা শীতক হিসাবে কাজ করে এবং জিঙ্কগুলো আস্তে আস্তে এখানে তরলে রূপান্তরিত হয়। ওই তরল জিঙ্কগুলো এখান থেকে যখন পড়ে এগুলোকে সহজেই সংগ্রহ করা যায়। তাহলে বুঝলাম যে জিঙ্ক তরল অবস্থায় এখান থেকে পড়তেছে, সেটাকে সংগ্রহ করব। কিন্তু এই যে বাড়তি যে আরেকটা অংশ দিলাম তার নাম হচ্ছে প্রলং। এটা নাম প্রলং। তাহলে এই প্রলংয়ের কি কাজ? প্রলংয়ের কাজ হচ্ছে, প্রলংও আরেকটি শীতক কন্ডেন্সার। তাহলে এই প্রলংয়ের কাজ হচ্ছে যেই জিঙ্কগুলো এখানে বের হওয়ার সময় তরলে রূপান্তরিত হয় নাই, মানে তারা সবাই হয়তো আবার সমান একই সাথে ঠান্ডা হয়ে যায় না, কিছু এক্সেপশনাল হিসাবে বা হিট কম না পাওয়ার কারণে সেটা গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। তাহলে যেই জিঙ্কগুলো এখন পর্যন্ত বের হওয়া পর্যন্ত গ্যাস তরলে রূপান্তরিত হয় নাই, গ্যাসীয় অবস্থায় আছে, ওই জিঙ্কগুলোকে সাথে সাথে এখানের নির্গমন নলের সাথে ওই প্রলংটা এমনভাবেই সেট করা থাকে যে এটার থেকে বের হয়ে যাতে ওইটার ভিতরে ঢুকে যায়। তাহলে গ্যাসীয় যেই জিঙ্কগুলো আছে তারা এখান থেকে এই পাইপটা থেকে পরবর্তীতে প্রলংয়ের ভিতরে ঢুকে যাবে। তো প্রলংয়ের মধ্যে যখন যাবে, প্রলংটা হচ্ছে এটার তুলনায় অনেক বেশি ঠান্ডা ওটাকে, কারণ এটা তো মূল যে যন্ত্রটা আছে তার থেকে বাহিরে, তো বাহিরেরটাকে ঠান্ডা করা খুব সহজ, ভিতরটাকে ঠান্ডা করা তত যাবে না, কারণ ভিতরে তো আমরা এটাকে একটা চুলা হিসেবে ব্যবহার করতেছি, সেখানে তাপ দিতেছি। তো তাপ দিয়ে আবার আরেক পাশ দিয়ে যদি বেশি ঠান্ডা দিই তাহলে তাপটা তো আমাদের প্রপারলি কাজ করতে পারবে না। এই জন্য এটাকে ঠান্ডা করা হয়, ঠান্ডা করার সিস্টেম আছে, কিন্তু তত বেশি না যতটা প্রলংকে করা যায়, বাহিরের অংশটাকে যতটুকু করা যায়। তাহলে প্রলং হচ্ছে অনেক বেশি ঠান্ডা। তো যেই অতিরিক্ত জিঙ্কগুলো এর মধ্যে গেল গ্যাসীয় অবস্থায়, তারা আবার শীতল হয়ে তরলে রূপান্তরিত হয়ে গেল। তরলে রূপান্তরিত হওয়ার পর আবার এটা নিচের দিকে আইসা এখান থেকে বের হবে, তরল হয়ে নিচে পড়বে। তাহলে কি দাঁড়াইলো, যে রিটর্ডের মধ্যে যে জিঙ্ক অক্সাইড এবং কার্বন দিলাম সেটা মুক্ত ধাতুতে পরিণত হয়ে জিঙ্কে পরিণত হয়ে এখানে আমাদের পাত্রে আইসা জমা হবে, যেটা আমরা পরবর্তীতে যে কোনো একটা কিছু দিয়ে সংগ্রহ করতে পারবো। এগুলো হয়ে গেল মুক্ত ধাতু। আর যে বিক্রিয়ার মাধ্যমে যেটা কার্বন মনোঅক্সাইড হবে, সেই কার্বন মনোঅক্সাইডও বাতাসের সংস্পর্শে যখন আসবে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, যেটা বাতাসের সাথে মিশে যাবে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্লাস, আজকের আলোচনার বিষয়, যে কিভাবে আয়রন নিষ্কাশন করা হয় আর কিভাবে জিঙ্ক নিষ্কাশন করা হয়। তো এতক্ষণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো সবাই।